ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজ আমাদের 30th ক্লাস মানে 30তম ক্লাস। নয় করে 30টা ক্লাস আমরা করে ফেলছি। আমার আজকের আলোচ্য বিষয় হলো আর্টবোর্ড। কিভাবে আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করব, আর্টবোর্ড থেকে কিভাবে এক্সপোর্টস করব, কিভাবে পিডিএফ জেনারেট করব, মানে মাল্টিপল পেজ নিয়ে যে কাজকর্ম সেটা আমরা থ্রু আর্টবোর্ড করে থাকি, সেটাই আজকে দেখার ব্যাপার। তাহলে আসুন শুরু করি। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি ওপেন করেই রেখেছি। আপনারা চাইলে নিউ ফাইল নিয়েও কাজ করতে পারেন। সো এখানে সাইজ ম্যাটার করছে যখন আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করব। দেখুন, এতদিন আমি যা যা দেখিয়ে এসেছি তাতে আমি মানে কোন ফাইল নিচ্ছি, কি সাইজ নিচ্ছি, আমি সেগুলো সবসময় ইগনোর করে এসেছি। আমি বলেছি পরে দেখাবো। সো আজকে সেই সাইজেসের ওপরই কাজ হবে। দেখুন, লেটার ফরম্যাট, ওয়েব ফরম্যাট, অনেক রকম ফরম্যাট আছে। এখান থেকে আপনি সেগুলো বিভিন্ন রকম সাইজ পেয়ে যাবেন, কোনটা মোবাইলের জন্য, কোনটা ওয়েবের জন্য, কোনটা প্রিন্টের। কিছু রেডিমেড প্রিসেটস আপনি পেয়েই যাচ্ছেন। সো আমার মতে বেস্ট হচ্ছে আপনি আপনার মতন সাইজ ডিফাইন করে নিন। এটা পয়েন্টসে থাকে, আপনি চাইলে পিক্সেলসে করে নিতে পারেন, ইঞ্চেসে করে নিতে পারেন, ফিট অ্যান্ড ইঞ্চেস, ইয়ার্ডস, যার যেরকম সুবিধে হয়। সো আমরা পিক্সেলস, ইঞ্চেস এটাই বুঝি। সো ইলাস্ট্রেটরে পয়েন্টসে কাজ হয়, আমরা পয়েন্টসেও রাখতে পারি। যেহেতু ইলাস্ট্রেটরের সুবিধাটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স, এটা মানে এনলার্জ করলে নষ্ট হয় না, রেস্টারে নষ্ট হয়। আমরা যখন ফটোশপ করব, আমরা ফটোশপ রেস্টার গ্রাফিক্স আমরা তখন ভালো করে মানে আলোচনা করে নেব যে রেস্টার আর ভেক্টরের ডিফারেন্সটা কী। সো এখনকার মতন এইটুকুই, যে আপনি আপনার সাইজ ডিফাইন করে নিচ্ছেন। আপনি চাইলে এখানে নামটাও আগে থাকতে পুট করে নিতে পারছেন। ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ আছে, পোর্ট্রেট আছে। আচ্ছা, এখানে আর্টবোর্ড নেওয়ার অপশান আছে, আপনি চাইলে যে কটা খুশি আর্টবোর্ড নিতে পারেন, কিন্তু এখন আমরা কোনো আর্টবোর্ড নেব না। আমরা সোজা মানে ফাইল ওপেন করে নিউ ফাইলে গিয়েই আর্টবোর্ড নেব। সো ক্রিয়েট করে দিন। আমার আগে একটা ওপেন ছিল, সেটাকে আমি বন্ধ রাখছি। সো এটা হচ্ছে আমার এই ওয়ার্ক এরিয়া, এটা আর্টবোর্ড। এখানে আর্টবোর্ডে অনেক রকম চেঞ্জেস করা যায়, আপনাকে কোথাও যেতে হবে না, স্ট্রেট আপনি চলে যান। দেখুন টুল প্যালেটে আর্টবোর্ড টুল নিলেই দেখুন এখানে একটা নাম আসে আর্টবোর্ডের। এখানে নাম দেওয়ার আপনার মানে চেঞ্জ করার জায়গা আসছে। সো এই 01, 02 মানে যত অ্যাড করতে থাকবেন নাম্বারসটা পড়তে থাকে, কিন্তু নামটা আপনি আপনার মতন চেঞ্জ করে দিন। আমি একটা নাম দিয়ে দিচ্ছি, FIRST ফার্স্ট, ঠিক আছে। দেখুন, কিন্তু 01 এখানেও আছে, কিন্তু এখানে পাবেন না, এখানে পাবেন, কারণ আমরা যখন মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করব তখনই বুঝতে পারবেন। এবারে আমি চাইছি একটা নতুন আর্টবোর্ড ক্রিয়েট হোক। সো এখানে এক তো আমি ড্র্যাগ করেও নতুন আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি। দেখুন 2 আছে, আমি একবার আনডু করলাম। এছাড়া এখানে দেখুন একটা প্লাস বাটন আছে, নিউ আর্টবোর্ড। সো কী হয়, সাইজটা এখানে মেনটেন করে। আমি কারণ কি আমার লেটার মোডে আছে, এখান থেকে যদি আমি A3 মোডে যাই তাহলে এটা আমার চেঞ্জ হয়ে যাবে সাইজটা। আপনি এটাকে সরিয়েও দিতে পারেন আপনার ইচ্ছে মতন, ঠিক আছে। এখানে আমি বিভিন্ন প্রিসেট পেয়ে যাচ্ছি। আপনার যদি অপছন্দ হয় আপনি কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করেও ডিলিট করে দিতে পারেন। সো এখনকার মতন আমি আরেকটা আর্টবোর্ড নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবারে একটা জিনিস দেখুন, আমার ধরুন এখানে কিছু আর্টওয়ার্ক ডিজাইন করা আছে, ঠিক আছে, ধরুন এইটা আছে। এবারে আমি আর্টবোর্ড টুল নিলাম। আমি এখানে প্লাস বাটনে ক্লিক না করে আমি চাইছি যে এটা কপি হোক। সো আমি অল্ট প্রেস করে আর সঙ্গে শিফট প্রেস করে এটাকে সরিয়ে নিলাম যাতে মুভ না হয়। সো দেখুন এখানে ও আমার ডিজাইন সমেত চলে গেল। কি হয়, আমরা বিভিন্ন রকম যখন ডিজাইনের কাজ করি তখন মানে এমন প্রয়োজন হয় যে এই ডিজাইনটা পরের পেজেও থাকবে। মানে কিছু ডিজাইনস থাকে, যেমন ধরুন কোনো আপনি ব্রশিওর ডিজাইন করছেন, সেখানে কি হয় একটা আর্ট ওয়ার্ক প্রত্যেকটা পেজে কপি হতে যায়। ধরুন লোয়ার প্যানেলটা কি আপার প্যানেলটা বা সাইডে একটা কোনো ডিজাইন থাকবে, সেটা প্রত্যেকটা পেজেই হবে। সেক্ষেত্রে আমরা এরকম পেজ কপি করে নিই এবং আর্টওয়ার্ক সমেত করে নিই, যাতে সেটা কপি হতে যায়। যে কটা দরকার হবে সে কটা নিয়ে নেব। এবারে দেখুন এখানে একটা বাটন আছে,
মুভ স্ল্যাশ কপি আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ড, যদি এটা অন না থাকে তাহলে কিন্তু এটা আপনার কপি হবে না, মানে আপনার আর্টবোর্ড তো কপি হবে কিন্তু এই আর্ট ওয়ার্কটা কপি হবে না। দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এবার উইদাউট ডিজাইন এটা কপি হলো। দেখুন আমি যে নামের ব্যাপারটা বলছিলাম 02 এসছে, তারপরে দেখুন 03 আছে, বাট নামটা মানে ওই ফার্স্ট কপি 2 এইভাবে চলতে থাকছে। আপনার যেরকম যেরকম সুবিধা হবে আপনি সেমনি এটাকে রিনেম করতে থাকবেন। বাট এই আইকনটা, মানে আমি যেটা বলছিলাম যে বাটনটা ক্লিক করে রাখতে হবে, আইকনটা এরকম দেখতে, আপনি দেখে নিন একটা গাড়ির মতন, মানে আমি নিজেও জানি না কেন এরকমভাবে একটা দিয়েছে। আমি এই আইকনটার কোনো মাথা মুন্ডু খুঁজে পাইনি, বাট এটা করলে যেটা হয় আমি সেটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এখানেও আপনি পেয়ে যাচ্ছেন রেফারেন্স পয়েন্ট, মানে এই রেফারেন্স পয়েন্ট যদি আমি এই লেফটেরটা নিই, দেখুন কি হচ্ছে, আমি লাস্টেরটাই গেলাম। আমি চাইছি যে আর্টবোর্ডটার আমার একটু সাইজটা চেঞ্জ হোক, আমি চাইছি যে উইডথ বাড়ুক, ও সেক্ষেত্রে আমি এখানে উইডথে গিয়ে উইডথ বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার বুঝতে পারছেন আমি রেফারেন্স পয়েন্টটা লেফটে রেখেছি, সো লেফট থেকে ইনক্রিজ হচ্ছে। আমি যদি সেন্টারে রাখি তাহলে উইডথ এখানে, হ্যাঁ দেখুন মাঝখান থেকে রেখেও দুদিকে বাড়ছে। আমি যদি রাইটে রাখি তাহলেও রাইট থেকে মানে লেফটের দিকে বাড়বে। ঠিক আছে, বোঝাতে পারছি? এখানেও ঠিক আমরা গত ক্লাসেই ট্রান্সফর্মটা দেখেছি, এখানেও ঠিক সেই ফান্ডাই কাজ করবে। ঠিক আছে, আচ্ছা পরেরটায় আসছি, পরেরটা হচ্ছে আর্টবোর্ড অপশানস। আর্টবোর্ড অপশানসে আসুন, এখান থেকে আপনি বিভিন্ন রকম মানে যেটা আমরা এখানে পেয়ে গেছি অপশানস এখানে আছে, এগুলো এখানে ঠিক সেরকমভাবেই আছে। কনস্ট্যান্ট প্রপার্টিজ রাখলে কি হয়, যখন আপনি নতুন আর্টবোর্ড নেবেন বা কোনো আর্টবোর্ডকে মডিফাই করবেন তাহলে সে প্রপোর্শনেটলি এটা বাড়বে বা কমবে। কনস্ট্যান্ট প্রপার্টিজ অফ রাখলে সেটা আর হবে না। দেখুন যেই অন করছি এখানে চেন লিঙ্ক বাটনটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা শো সেন্টার মাস্ক করুন, এগুলো একবার অন করেই দেখুন, আমি বুঝিয়ে দিচ্ছি কি হয় এতে না হয়। ওকে করুন, দেখুন এগুলো ভিডিওর কাজে হয়। কিছু কি হয়, কিছু ভিডিওর মাপে, যেমন দেখুন ভিডিওর মাপটা এখানে বুঝে যাবেন। এই দেখুন এনটিএসসি প্যাল আছে, এনটিএসসি আছে, এইচডিভি আছে। যখন আমরা ভিডিওর কাজ করি যেমন ধরুন প্রিমিয়ার বা আফটার এফেক্টসে, তো তখন এগুলোর মানে এই যে আর্টওয়ার্কের যে আমি এটা বানিয়ে নিই, এখানে আমরা বানিয়ে ওখানে গিয়ে ওখানে এক্সপোর্ট করা হয়। সো এখানে যখন বানাই তখন এই যে দেখছেন যে মার্কারগুলো এসছে, গ্রিন যে মার্কসগুলো এসছে, এর মাঝের যে সাদা অংশটা একদম মাঝখানের, সেই সাদা অংশটা হচ্ছে সেফ এরিয়া, যার ডিজাইন বানানোর এখানে বানাও। কারণ বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন রকমের সাইজ হয়, এখন ভ্যারাইটি অফ সাইজেস আছে। সেক্ষেত্রে আমাদের যেটা আলোচ্য বিষয়, মানে এই মার্কারগুলো আমরা ভিডিওর কাজে ইউজ করে থাকি। সো এখন এটা আলোচনা করার কোনো দরকারই নেই, আমরা যখন ভবিষ্যতে প্রিমিয়ার আফটার এফেক্টস করব তখন আমরা এখানে জাম্প করে আমাদের কাজ করে ওখানে আর্টওয়ার্ক এক্সপোর্ট করতে হবে, আমরা তখন দেখে নেব। ঠিক আছে, আচ্ছা সো এখন এটা বোঝানোর জন্য আমি দেখালাম যে কোনটায় কি আছে না আছে। এবারে দেখুন এখানে একটা গ্লোবাল সেটিং আছে, ফেড রিজিয়ন আউটসাইড আর্টবোর্ড। এটা কি হয় দেখুন, আমার আর্টবোর্ডগুলো রয়েছে যেরকম চারধারটা গ্রে আছে, গ্রের মধ্যে আমি একটা করে আর্টবোর্ড নিয়ে কপি করতে যাচ্ছি। এবার এখানে আমি যখন আর্টবোর্ড অপশানে আছে এই ফেড রিজিয়ন আউটসাইড আউটবোর্ডের আউটসাইডটা গ্রে আছে, এটা হয়ে যাবে হোয়াইট। সো আমার ব্যক্তিগতভাবে এটা ঠিক পছন্দ নয়, কেন জানি না, আমার খুব অসুবিধে হয়। সো আমার মতে এটা রাখাই ভালো। এবার যদি আপনার দরকার মনে করেন আপনি করবেন, আপনার দরকার সেটা, যার যেভাবে ইচ্ছে সে সেভাবেই ডিজাইন করবে, আলটিমেট ডিজাইনটা হওয়া দিয়ে দরকার। একটা স্টার ড্র করে নিলাম, মানে পেজে আমি একটা কন্টেন্ট রাখলাম আর কি। ঠিক আছে, আচ্ছা এবার আমি আরেকটা আর্টবোর্ড নিচ্ছি, দেখুন 4 ফার্স্ট কপি 3। ঠিক আছে,
এবার একটা মজা দেখুন, আমি একটা পলিগন নিলাম, আমি এটার একটু কয়েকটা স্টেপ বাড়িয়ে নেব অ্যারো কিজ দিয়ে। এর ফিল কালারটাকে তো অফ করুন, আমি একটা ডিজাইন বানিয়েই নিচ্ছি। এফেক্ট থেকে চলে যান ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ওখান থেকে দেখুন প্লাকার অ্যান্ড ব্লোট আছে। সো আমি প্লাকার একটু ব্লোটের দিকে যাব, একটা সুন্দর একটা ফুল বানিয়ে নেব, ফ্লোরাল আর্টওয়ার্ক আর কি। সো আর এর আমি স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি এর একটা ব্যাকগ্রাউন্ডও দেব, খুবই জঘন্য একটা রং, এটাকে করে দেব আমি ব্যাক, অ্যারেঞ্জ টু ব্যাক করে দেব। আর এটাকে আমি একটু কালারটা পাল্টে নিচ্ছি। ঠিক আছে, এবারে দেখুন আমরা কিছু প্রবলেমের সম্মুখীন হই, বা আমাকে অনেকে বলে যে স্যার এই যে আমরা আর্টওয়ার্কটা বানাই, এই আর্টওয়ার্ক যখন আমরা জেপেগে ট্রান্সফার করি বা পিএনজিতে এক্সপোর্ট করি তখন এর চারদিকে সাদা বর্ডার আসে, এটা আসবে না। আমরা মানে যখন এক্সপোর্ট করছি অ্যাজ এ আর্টবোর্ডই এক্সপোর্ট করছি। সো এর জন্য দেখুন একটা জিনিস, আমি অল্ট কন্ট্রোল এস করলাম, সেভ ফর ওয়েব। দেখুন আপনি এখান থেকে যাই অপশান নিন না, মানে নেন না কেন, দেখুন জেপেগ নিন, পিএনজি নিন, যাই নিন, এই জায়গাটা ব্ল্যাঙ্ক আসছে, কিন্তু এই জায়গাটা ব্ল্যাঙ্ক আসবে না। এমন হবে যে আমার আর্টবোর্ডটা এই যে আমার ডিজাইনটা আছে, ডিজাইনটার মধ্যেই ফিট হবে, মানে ওর চারিদিক থেকেই ফিট হবে। সো তখন কি করব, এই আর্টবোর্ডে যাব, আর্টবোর্ড টুলে ডবল ক্লিক করলেও আর্টবোর্ড অপশান আসে, এটা আমি আপনাদের মিস করে গেছিলাম, এটা একবার রিমাইন্ডার দিয়ে দিলাম। মানে এখানে আর্টবোর্ড সিলেক্ট করে এটা সিলেক্ট রেখে এখানে অপশানে যেতে হবে না, এখানে ডবল ক্লিক করলেও আসে। ঠিক আছে, সো আমি যেটা বলছিলাম যে আমি আমার এই ডিজাইনটা মানে আর্টবোর্ডটা আমার এই ডিজাইন অনুযায়ী ফিট করব। আপনি নিয়ে নেবেন, আপনি স্ট্রেট গিয়ে আপনার ডিজাইনে গিয়ে ডাবল ক্লিক করে দিন, দেখুন আপনার আর্টবোর্ডটা এই ডিজাইন অনুযায়ী ফিট হয়ে গেছে। আচ্ছা, এবার যদি আপনি এক্সপোর্ট করেন, এক্সপোর্ট যখন আপনি করবেন আপনার অনেক সময় এরকম হয় এখানে সেটা আসেনি, হয়তো আমার পিক্সেলটা ফিট ছিল সেই জন্য। এটা ভালো হবে যদি একবার ট্রান্সফর্ম প্যানেলটাকে দেখে নিই। হ্যাঁ, কি হয় দেখুন, এখানে আমার উইডথ আছে 571 পয়েন্ট আর 680 পয়েন্ট। সো এই পয়েন্টে যদি পয়েন্ট মানে 571 পয়েন্ট সামথিং আসে, আপনারা খেয়াল রাখবেন যখন এটা এক্সপোর্ট করবেন বা এরকম আর্টবোর্ডে ফিট করে নেওয়ার পর দেখবেন সাইডে একটা হোয়াইট বর্ডার আসে, সেটা আর কিছুই না, সেটা যদি পিক্সেল ম্যাচ না করে, যদি পয়েন্ট সামথিংয়ের মানে একটা ফ্র্যাকশানের ব্যাপার থাকে, সেই ফ্র্যাকশানটা যদি ভ্যালুটা এখানে আসে তাহলে বুঝবেন সেটা ঠিক নেই, সেই ভ্যালুটা এখান থেকে সেট আপ করে নিলেই হবে, মানে সেটার জন্য আহামরি কিছু আমাদের করতে হয় না। সো আমি আরেকবার দেখছি জিনিসটা যদি করা যায়। ওয়েল, আমার মনে হয় যেটা আমি কাজ করছি সিসি 2023 ভার্সনে। সো আমি যখন 2022 ইউজ করেছিলাম তখন আমি প্রবলেম ফেস করেছিলাম, বাট এটা আমার 2023 ভার্সানে আমি প্রথমবার করছি, সেই প্রবলেমটা আমি ফেস করলাম না। তো আমার মনে হয় জিনিসটা হয়তো ঠিক হয়ে গেছে। আচ্ছা দেখুন, যেটা আমি বলছিলাম, আমি যখন ফ্লাওয়ারটাকে ধরেছি দেখুন উইডথ বুঝতে পারছেন তো এখানে যে একটা ফ্র্যাকশানে রয়েছে। ঠিক আছে, তো এই ফ্র্যাকশানটা যদি এটার মধ্যেও আসতো তাহলে এরকম বর্ডার আসতো, আপনি যখন সেভ করতে যেতেন বা অন্য কিছুতে এক্সপোর্ট করতে যেতেন তখন আপনি এটা বুঝতে পারতেন। এটা আসেনি মানে এটা ঠিকঠাকভাবে ধরে নিয়েছে। ঠিক আছে, এটা ভালো জিনিস, এই আপডেটটা আমার জানা ছিল না, এই আপডেটটা আমি কাজ করতে গিয়ে এখন জানলাম। সো দেখুন কাজ করতে করতে আমারও নতুন কিছু শেখা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এটাকে পিডিএফে এক্সপোর্ট করব। এখানে আমার 4টে আর্টবোর্ড আছে,
এমনও হতে পারে আপনি যদি এটাকে জাস্ট জেপেগে এক্সপোর্ট করেন, দেখুন ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, সো এক্সপোর্ট অ্যাজ দেখুন নিচে আপনার কি আসছে, নিচে আসছে ইউজ আর্টবোর্ড। মানে এরকমও হয় যে আপনার ধরুন আর্টবোর্ডের থেকে এটা বাইরে বেরিয়ে গেছে, মানে আপনার ডিজাইনটা বাইরে বেরিয়ে গেছে। সো কিছু ডিজাইন এরকম হয় যে বাইরে বেরিয়ে থাকে কিন্তু মেন ডিজাইনটা মাঝখানেই থাকে। তখন আমরা যদি অনলি ডিজাইনটুকু চাই, বাইরের অংশটা চাই না, তখন ফাইল থেকে এক্সপোর্ট করব, এই যখন এক্সপোর্ট করব তখন ইউজ আর্টবোর্ডটাকে অন করে নেব, ঠিক আছে? তাহলে যখন এক্সপোর্ট করব তখন এটা ঠিকঠাক আসবে। আচ্ছা, এবার আমি এটাকে পিডিএফে এক্সপোর্ট করব। আপনি চলে যান ফাইল থেকে চলে যান সেভ অ্যাজ করলে কি হবে, এখান থেকে আপনি প্রথমে তো ফাইল নাম দিচ্ছেন, ধরুন ফার্স্ট পিডিএফ, এখান থেকে নিয়ে নিচ্ছেন দেখুন পিডিএফ। আচ্ছা, ইউজ আর্টবোর্ড অলওয়েজ অনই থাকে পিডিএফের ক্ষেত্রে। এবারে হচ্ছে আপনার কটা আর্টবোর্ড আছে দেখতে হবে। এমন হতে পারে যখন আমরা ব্রোশিওর বানাই সেগুলোর একটু যদি বড় ব্রোশিওর হয় বা বুক হয় বা কোনো ক্যাটলগ হয় তখন অনেকগুলো পেজ হয়। তো সেক্ষেত্রে যদি মনে হয় কোনো এক্সট্রা পেজেস আছে সেগুলোকে আমি বাদ দেব, সেক্ষেত্রে আমি এখানে রেঞ্জ ডিফাইন করে দিতে পারি। আর যদি পুরোটা লাগে তাহলে অলে থাকবো, রেখে আমি সেভ করব, সেটা আমার পিডিএফে এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে? আমি আর এক্সপোর্ট করলাম না, মানে এটা খুব সামান্য ব্যাপার, এটা আপনারা নিজেরাও এক্সপ্লোর করে নিতে পারেন। আচ্ছা, আরেকটা অপশান আমি মিস করে গেছি, সেটা হচ্ছে এরকম, যেমন ধরুন আপনি কোনো একটা আর্টবোর্ডে আছেন, সেই আর্টবোর্ডটাকে যদি মনে হয় আপনি হরাইজন্টালি বানাবেন, মানে এমন হয় কোনো বুক কভার ওপেন করলাম, তারপরে দুটো পেজ, সো সেটা হবে ওয়াইডে, মানে ফ্রন্ট পেজটা ধরুন পোর্ট্রেট মোডে এলো, তারপরে এটা ধরুন হবে ওয়াইডে, তো সেক্ষেত্রে এরকম হতে পারে, বুঝতে পেরেছেন? মানে আমি যদি এরকম ল্যান্ডস্কেপ মোডে ক্লিক করি তাহলে সেটাকে ল্যান্ডস্কেপেও কনভার্ট করে দেয়। আচ্ছা, ঘাবড়ানোর কিছু নেই, নিজেরা একটু প্র্যাকটিস করবেন। যদি একান্তই ধরুন কোনো গন্ডগোল হয়ে গেছে, বুঝতে পারছেন না, স্ট্রেট ওয়েতে ফাইলটাকে বন্ধ করে দিন, আবার নতুনভাবে নিয়ে কাজ করুন। যত ট্রাই করবেন তত এররের সম্মুখীন হবেন, আর সেই এরর থেকে নতুন কিছু শিখতে পারবেন, ঠিক আছে? আর হ্যাঁ, আপনি আর্টবোর্ড টুল ইউজ করে, আর্টবোর্ড টুল দিয়ে আপনি আপনার আর্টবোর্ডগুলোকে যেখানে সেখানে আপনার ইচ্ছে মতন মুভ করাতে পারেন বা রিঅ্যারেঞ্জ করাতে পারেন। তো এগুলো এমন কিছু মানে আহামরি কিছু নয়, ঠিক আছে? এখানে দেখুন একটা রিঅ্যারেঞ্জ বাটনও রয়েছে, দেখুন এখানে আমার উল্টোপাল্টাভাবে সাজানো আছে। সো আমি এখানে রিঅ্যারেঞ্জ অল করলাম, এখানে যেরকম লেআউটেরা দেখাচ্ছে সেই লেআউটে যদি আমি রাখি, এরকম যদি অ্যারেঞ্জ বাই রো করি, সো সবকটা একটা রোয়ে ফিট হয়ে যাবে। হ্যাঁ, এখানে বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? কতটা কি স্পেসিং থাকছে এগুলো একটু। আশা করছি আর ক্লাসটা আপনাদের ভালো লেগেছে, আশা করছি নয়, ক্লাসটা ভালো হয়েছে আমি জানি। আমি একটু ফাস্ট করার চেষ্টা করেছি, মানে আহামরি এমন কিছু নয়, কিন্তু এসেনশিয়াল ছিল, মানে পার্ট অফ ট্রেনিং, যার জন্য আমি এটা দেখালাম, নাহলে এটা না দেখালেও হতো। সো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন আর তাদের সঙ্গে শেয়ার করুন যারা গ্রাফিক ডিজাইন কোর্সে আগ্রহী। দেখুন কথা হচ্ছে কেন যাবেন আপনি অন্য কোথাও, মানে কোনো ইনস্টিটিউট কেন জয়েন করবেন? একটা গ্রাফিক ডিজাইন কোর্সের এখন মিনিমাম ফিস 50,000 আপনারা ভালো কম্পিউটার অ্যাসেম্বল করুন আর শিখুন, আমার থেকে শিখুন, আমার মতন প্রচুর চ্যানেলস আছে তাদের থেকে শিখুন। 2024 এআই ইমপ্লিমেন্ট হচ্ছে, এআইকে নিজের গ্রাফিক্সের কাজে লাগান, ভালো করে গ্রাফিক ডিজাইনিং শিখুন আর আর্ন করুন। আজকের মতন ক্লাস আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।